চলে এসেছে। চলো ব্লুটুথ ডিভাইস হলে তো আবার সম্পূর্ণটা আসবে না। খুলে দাও তোমার মোবাইল, দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে না? আমি বলছি না, এই যে ফোনের এই ডিভাইসটা গুলো আছে এইটাকে রোটেট করে। আচ্ছা, এটা করা নেই? করা আছে তো রোটেট। এবার সবাই ঘুরে নিন। আচ্ছা এইভাবে ইয়ে করতে পারবেন না বলছি। তুমি একটা কাজ, তুমি ধরো আমাদের মোবাইলটা। আমি অডিবল? আমি অডিবল? প্লিজ রেসপন্স এনিওয়ান, একটু রেসপন্স করুন যে আমি অডিবল কিনা। প্লিজ রেসপন্স এনিওয়ান। থ্যাংক ইউ। আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আসতে চলেছি সেটা সবাই আমরা জানি যে ব্যাচেলার ইন ভোকেশনাল বা বিভোক নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। সবার প্রথমে আমরা এই বছরের 2024-25 সালে উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষার্থী ছিল, যারা পাশ করেছে, তাদের শুভকামনা করি আগামী ভবিষ্যতের জন্য। আমরা গৌড় মহাবিদ্যালয়ের মালদা পক্ষ থেকে এই লাইভটা করছি। এটি ডিপার্টমেন্ট অফ হেলথ কেয়ার বিভোক প্রোগ্রামে। আমি পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে আছেন ডক্টর আক্তার ইসলাম, আমি অমিত চৌধুরী, এই প্রোগ্রামটার কোঅর্ডিনেটর বিভোক প্রোগ্রামের। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে হোয়াট ইজ বিভোক। বিভোক কি জিনিস? বিভোক কথাটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন ভোকেশনাল। আমরা যেমন বিএ ব্যাচেলার ইন আর্টস, বিকম ব্যাচেলার ইন কমার্স, বিএসসি বা বিসিএ বা বিটেক ব্যাচেলার ইন টেকনোলজি, ঠিক সেমলি ব্যাচেলার ইন ভোকেশনাল এটাও 3 ইয়ার্স কোর্স, যেখানে আফটার কোর্স একজন ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট বা 3 ইয়ার্স ডিগ্রি কোয়ালিফাইড ক্যান্ডিডেট বলা হবে। এবং বিটেক, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, বিএ, বিএসসি, বিকম বা বিভোক প্রত্যেকটাই সেম ইকুইভ্যালেন্ট কোর্স। এই কোর্সটার সার্টিফাইং এজেন্সি, সার্টিফাইং বডি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ।
আশা করি বিভব নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না। এছাড়া আক্তারবাবু, আমি যেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছি সেই প্রোগ্রামটার সাবজেক্টটা হচ্ছে হেলথ কেয়ার, তাই তো? এই হেলথ কেয়ার বাদ দিয়ে আরো বিভিন্ন সেক্টরের বিভাগ হতে পারে, যেমন বিউটি ওয়েলনেস হতে পারে, রিটেল হতে পারে, হসপিটালিটি ম্যানেজমেন্ট হতে পারে, আইটিআইটিস হতে পারে, প্লাম্বার হতে পারে, পাওয়ার হতে পারে, বিভিন্ন সেক্টরের বিভাগ হতে পারে। আমরা গৌড় মহাবিদ্যালয়ে এখন যেটা করছি সেটা হচ্ছে হেলথ কেয়ার। আমরা আগামী দিনে এখানে বিউটি ওয়েলনেস বা রিটেল বা আমরা হসপিটালিটি ম্যানেজমেন্ট এগুলোর উপর আনতে পারি। এইবার এই কোর্সগুলোর মধ্যে আমাদের যে হেলথ কেয়ার কোর্সটা আছে, এটা যে প্যাটার্নে পড়ানো হয় সেই প্যাটার্নটার নাম আমরা যতদূর জানি সেটা হচ্ছে NSQF প্যাটার্ন, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এটা NCVET, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফ্রেম করা একটা প্রোগ্রাম। যে প্রোগ্রামে NSQF এ 1 2 3 4 5 6 7 বিভিন্ন লেভেল থাকে। তো সেই লেভেলগুলোতে আমরা যদি আজকে মনে করি যে নরমাল ফর্মাল এডুকেশনে 1 2 3 4 প্রাইমারি এডুকেশন, 5 6 7 8 হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল, 9 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক, আবার 11 12 উচ্চ মাধ্যমিক। ঠিক সেমলি 1 2 3 4 কে আমরা ইয়েতে কি বলে NSQF এ আমরা এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি 9 10 বা 11 12 লেভেল। তারপর 1 2 3 4 পরে 5 6 বা 7 লেভেল যেগুলো হয় সেগুলো গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, মানে MVoc, মাস্টার ইন ভোকেশনাল। যদিও ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখনো কোনো ইউনিভার্সিটি বা কলেজে MVoc চালু হয়নি, তবে আমরা ইন ফিউচার এটা নিয়ে চালাতে চাই। তো এই ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের যে বিভিন্ন কিউপি গুলো আছে, মানে কোয়ালিফিকেশন প্যাক গুলো আছে, সেই প্যাক গুলোকে আমরা একটা সেমিস্টারে রেখেছি। এবার আপনি আমাকে যদি এটা একটু গাইড করেন যে আমরা ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট থেকে সিক্স সেমিস্টার, যে 6টা সেমিস্টারের এই প্রোগ্রামটা হবে 3 ইয়ার্স এর, 6টা সেমিস্টারে কি কি পড়াই আমরা, মানে কি কি কোয়ালিফিকেশন প্যাক পড়াই? ফার্স্ট সেমিস্টারে কি পড়াই? আমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা। সেই রকমই সেকেন্ড সেমিস্টারে রয়েছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডভান্স। আচ্ছা। থার্ড এ রয়েছে ফ্লেবোটমি টেকনিশিয়ান। ফ্লেবোটমি টেকনিশিয়ান বলতে আমরা যেটাকে ব্লাড রিলেটেড, ব্লাড কালেক্টর, ব্লাড টেস্ট বা এই জাতীয়, অবশ্যই মানে আমরা একটা পেশেন্টের কাছ থেকে কিভাবে ব্লাড নিতে পারবো, ব্লাড নেওয়ার পরে তাকে কিভাবে আমরা র্যাকে রাখবো, সেইটাকে কিভাবে আমরা ল্যাবে পৌঁছে দেব, তারপরে ল্যাবের টেস্ট ওনারা অন্যজন করবেন যারা ডিএমএলটি করে আসছেন, বিএমএলটি করে আসছেন বা এমডি করে আসছেন, তারা করবেন। একটা পেশেন্টের কাছ থেকে কিভাবে স্মুথলি ব্লাড কালেক্ট করব এবং সেটাকে আপ টু ল্যাবরেটরি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব ফ্লেবোটমিস্টের উপরে থাকে। তারপরে আমাদের ফোর্থ সেমিস্টারে রয়েছে ডায়েটেটিক এইড। ফিফথ সেমিস্টারে রয়েছে ডায়েটেটিক এইডটা কি? যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছে বা যারা হসপিটালে যখন একটা পেশেন্ট ছুটি পাচ্ছে তাকে কি ডায়েট দেওয়া যায়, কি ডায়েট খেতে হবে, কি ডায়েটের উপর বেস করে চলতে হবে, সেইটা আমাদের স্টুডেন্টরা অবশ্যই গাইড করতে পারবে এবং আমাদের স্টুডেন্টরা সেই নার্সিং হোমগুলোতে বা হসপিটালগুলোতে সেই পোস্টে এসে তারা অ্যাফোর্ড করতে পারবে। তারপরে রয়েছে ফিফথ সেমিস্টারে রয়েছে জেরিয়াট্রিক কেয়ার। জেরিয়াট্রিক কেয়ার বলতে বৃদ্ধ বয়সে তাদের যে কেয়ার নেওয়াটা উচিত, সেই সময় কার কিভাবে একজন বৃদ্ধ বয়স্ক মানুষের যে সমস্ত অসুখ বিসুখ গুলো হয় সেই সমস্ত অসুখ বিসুখ অনুযায়ী তাকে কিভাবে গাইড করতে হবে, কিভাবে তাকে চলতে হবে, তার কিভাবে নেল কেয়ার করবে, কিভাবে তার হেয়ার কেয়ার করবে, কিভাবে তার স্কিন কেয়ার করবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন কোনো একটা পেশেন্টের ব্রেড সোর হয়েছে, এজেড পারসন, বা অনেক সময় এরকম হয় যে কোনো একটা ফ্যামিলিতে তার বৃদ্ধ বাবা বা মাকে একা রেখে তার সন্তানকে বাইরে যেতে হয়। তো সেই ক্ষেত্রে সেই পেশেন্টটাকে আমাদের জেরিয়াট্রিক কেয়ারের যারা কোয়ালিফাইড থাকবে তারা সেই পেশেন্টটা অবশ্যই দেখাশোনা করতে পারবে, আয়াদেরকে তারা গাইড করতে পারবে যে এইভাবে দেখা গেল যে একজন যিনি কোয়ালিফাইড জেরিয়াট্রিক কেয়ার নিয়ে তিনি এরকম 10টা ফ্যামিলি ধরে রেখেছেন, যিনি প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে 1 ঘন্টা করে টাইম দেন বা গাইড করেন যে এই ওষুধটা খাওয়াতে হবে বা এটা খাওয়াতে হবে, এইভাবে খাওয়াতে হবে, এইভাবে পেশেন্ট পৌঁছাতে হবে, এই অবশ্যই। ওকে, দেন আমাদের সিক্স সেমিস্টার রয়েছে ডিউটি ম্যানেজার পেশেন্ট রিলেশনশিপ সার্ভিস।
তো সেক্ষেত্রে আমাদের এটা ম্যাক্সিমাম কাজটা হচ্ছে হসপিটাল বা নার্সিং হোমে। সেখানে একটা পেশেন্ট হসপিটালে আসার পরে তার প্রত্যেকটা কিছু, সে কোন ডিপার্টমেন্টে যাবে, কিভাবে দেখাতে যাবে, অ্যাকচুয়ালি তার কি অসুখটা হয়েছে, সে অনুযায়ী তাকে কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত, প্রত্যেকটা ক্ষেত্রে গাইড করার জন্য একজন ডিউটি ম্যানেজার থাকবে। সেক্ষেত্রে ফ্লোর ম্যানেজার যারা ফ্লোর ম্যানেজার থাকে, ফ্লোর ম্যানেজাররা কি করেন, অ্যাকচুয়ালি একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টকে ওই ফ্লোরের মধ্যে কোন ফ্লোরে যেতে হবে, তার কি টেস্ট করাতে হবে, এই পার্টগুলো দেখাতে হবে, তার ডিউটি ম্যানেজার পড়ে আসলে সেটা কমপ্লিট করতে পারবে। বা বিভিন্ন নার্সিংহোম বা হসপিটাল গুলোকে তারা অলরেডি ঢুকতে পারবে। আমার এবার প্রশ্ন হচ্ছে, এই যে কোর্স গুলো করাচ্ছি আমরা ইউনিভার্সিটির আন্ডারে, তো এই কোর্স গুলোকে সার্টিফাই কারা করছে? মানে এই কোর্স গুলো যে সেই ক্যান্ডিডেটটা করলো, করার পরে সেই ক্যান্ডিডেটটা পরীক্ষা নেওয়া, বা পরীক্ষা নেওয়ার পরে তাকে পাস করানো, বা পাস করলো কি করলো না, কি বা সে অ্যাকচুয়ালি এই কোর্সটা কোয়ালিফাইড কিনা, সেটা কে করাচ্ছে? আমাদের প্রত্যেকটা সেমিস্টারে যখন এক্সাম হয়, এই এক্সামটা অ্যাকচুয়ালি নেই হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা সেক্টর, যেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিল। আমি যতদূর জানি হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিলের চেয়ারম্যান পোস্টে বা কোনো উঁচু পোস্টে ডক্টর দেবী শেঠি অবশ্যই, ডক্টর দেবী শেঠি চেয়ারম্যান রয়েছেন। আচ্ছা, তাহলে হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিল একটা অথেন্টিকেটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বডি। অবশ্যই তারা আমাদের এই পরীক্ষাগুলো নিচ্ছেন বাইরে থেকে এসে, আসার পরে তারা আমাদেরকে সেই পরীক্ষা পাস করে। প্রত্যেকটা এক্সামের শেষে যখন রেজাল্ট আউট হয়, তারপরে ওনারা একটা করে সার্টিফিকেট প্রদান করেন, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ কেয়ার সেক্টর কাউন্সিল একটা করে সার্টিফিকেট পাস করেছে। আচ্ছা, আর তার গৌরবঙ্গ ইউনিভার্সিটি কি করছে? এবার গৌরবঙ্গ ইউনিভার্সিটির কাজ হচ্ছে সেই নম্বরটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির নিজস্ব যে মার্কশিট ফরম্যাট রয়েছে, সেই মার্কশিট ফরম্যাটে সেই নাম্বারটাকে কনভার্ট করা, এবং যেটা যে নাম্বারটা হেলথ কেয়ার সেক্টর কাউন্সিল দিল, আচ্ছা, সেই নাম্বারটা গৌরবঙ্গ ইউনিভার্সিটি নিজের মার্কশিট ফরম্যাটে কনভার্ট করবে, এবং বাকি যে জেনারেল সাবজেক্ট গুলো রয়েছে সেই জেনারেল সাবজেক্ট গুলো পরীক্ষা। তার মানে এই কোর্সটাতে যে আমরা হেলথ কেয়ার কোর্স পড়াচ্ছি, হেলথ কেয়ারের সঙ্গে সঙ্গে আরো পাস কোর্সের সাবজেক্ট গুলো পড়তে হবে। অবশ্যই। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা জেনারেলি কলেজের যারা লেকচারার আছেন বা যারা হেড অফ ডিপার্টমেন্ট আছেন বা ডিপার্টমেন্ট কলেজের যারা অথরিটি আছেন, তারা কোন কোন সাবজেক্ট গুলোকে জেনারেলি প্রেফার করেন? সেক্ষেত্রে আমাদের যেগুলো মাইনর সাবজেক্ট হিসাবে এখন রয়েছে, আগে এনইপির আগে ওগুলোকে পাসপোর্ট হিসাবে দেখানো হতো, কিন্তু এখন বর্তমানে এনইপি লাগু হওয়ার পরে, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 20, সেক্ষেত্রে এটা আমরা বিভিন্ন যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসলো তাদের জন্য হয়তো এডুকেশন থাকলো, সোশিয়োলজি থাকলো, হিস্ট্রি থাকলো, আমার মনে হয় নিউট্রিশন, যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আসছে। এবার শুধু এটা আর্টস সায়েন্স বলে না, যদি কেউ আর্টস থেকে এসেও বলে আমরা ফুড নিউট্রিশন নিতে পারি, মানে এরকম করে পাসপোর্ট যে কোনো সাবজেক্ট চুজ করা যায়। আমাদের কলেজে আছে ফুড নিউট্রিশন ডিপার্টমেন্ট রয়েছে, সেটা নিতে পারে। তাহলে এই কোর্সটার সার্টিফিকেট প্রত্যেকটা সেমিস্টার হওয়ার পরে প্রত্যেকটা কোয়ালিফিকেশন প্যাক, মানে যেগুলো বললাম যে ডিউটি ম্যানেজার বললেন একটা কোয়ালিফিকেশন প্যাক, ফ্লেবোটমি টেকনিশিয়ান একটা কোয়ালিফিকেশন প্যাক, এই প্রত্যেকটা প্যাকের এগেইনস্টে একটা করে সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ কেয়ার দিচ্ছে। আচ্ছা, আবার এই প্রত্যেকটা সেমিস্টারের উপর বেস করে গৌরবঙ্গ ইউনিভার্সিটি আদার সাবজেক্টের সঙ্গে একটা মার্কশিট প্রোভাইড করছে। ভেরি গুড। আচ্ছা, এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই কোর্সটা কি রেগুলার মোড না ডিসটেন্স মোড? অবশ্যই রেগুলার মোড, এবং এই কোর্সের জন্য 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। আচ্ছা, উইদাউট 75% অ্যাটেন্ডেন্স আমরা কোন স্টুডেন্টকে ইউনিভার্সিটি পরীক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিলের পরীক্ষাতে বসতে দিতে পারবো না। তার মানে এটা ফুললি গভর্নমেন্টের কোর্স, মানে গভর্নমেন্ট কলেজেও তো হচ্ছে, গভর্নমেন্টের কলেজ, কোনো প্রাইভেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই? না, প্রাইভেটের সঙ্গে কোনো। আচ্ছা, তার মানে গভর্নমেন্ট প্রোগ্রাম। তাহলে আমার একটা প্রশ্ন, আমি একটা জিনিস জানি, একটু শুনেছিলাম যে বিভিন্ন গভর্নমেন্ট কলেজে আর কি, ধরুন মালদা কলেজে বা গৌড় কলেজে বা অন্যান্য বিভিন্ন গভর্নমেন্ট কলেজে ওয়েস্ট বেঙ্গলের, সেই সব কলেজে অনেক সময় দেখা যাচ্ছে যে সেলফ ফিনান্স কোর্স হয়, মানে যেমন বিসিএ, যেমন গৌড় কলেজে বিসিএ, হ্যাঁ, বা মালদা কলেজে বিসিএ পড়ানো হয়। তো এইরকম বিসিএ যেমন কোর্স করতে গেলে যেমন পয়সা দিতে হয়, ঠিক এইরকম কি এখানেও পয়সা দিতে হয়? আমাদের যে বিভক্তি হেলথ কেয়ারের যে প্রোগ্রামটা, সেখানে এটাও কিন্তু একটা সেলফ ফিনান্স কোর্স। আচ্ছা, সেলফ ফিনান্স কোর্স, এবং এখানেও প্রত্যেকটা সেমিস্টারে একটা করে অ্যাডমিশন ফিস রয়েছে। আচ্ছা, সেই অ্যাডমিশন ফিসটা কি রকম? অ্যাপ্রক্স 15,000 পার সেমিস্টার। আচ্ছা, এই 15,000 টাকা আবার কোন সময় গিয়ে বলবেন না তো 19,000 টাকা হয়েছে? না, যেটা আমাদের
14,000 সামথিং, 15,000, মানে আমি ধরে নিতে পারি 15,000 প্লাস 500, 15,000 মাইনাস 500, মানে 14,500 থেকে 15,500 মধ্যে। এটা আমাদের টোটাল সেমিস্টার ফিস পার সেমিস্টার। হ্যাঁ, পার সেমিস্টার। আচ্ছা, এবার এক্সামিনেশন ফিস বা অ্যাসেসমেন্ট ফিস এটা আলাদাভাবে ইউনিভার্সিটি। এটা তো আপনি খুব সুন্দর কথা বললেন যে অ্যাসেসমেন্ট ফিস জেনারেলি আমরা কোন কোর্স ফির মধ্যে ঢোকানো হয় না। আপনি এটা অ্যাসেসমেন্ট ফিসটাকে ক্লিয়ার করে দিলেন, মানে তার মানে এখানে এই অ্যাসেসমেন্ট ফিস আর কোর্স ফি বাদ দিয়ে আর কোনো হিডেন কস্ট নেই। না, অ্যাসেসমেন্ট ফি, কোর্স ফি বাদ দিয়ে এর বাইরে কোনো হিডেন কস্ট নেই। আচ্ছা, কোনো ধরুন ইকুইপমেন্টস কিনতে হবে বা কোনো ড্রেস কোড বা এইগুলো কিনতে হবে, এরকম কোনো কস্টিং আছে? ড্রেস কোড বা ইকুইপমেন্ট বলতে একজন স্টুডেন্ট যখন সে কলেজে ভর্তি হবে, আমরা অবশ্যই চাইবো যে তার একটা নিজস্ব অ্যাপ্রন থাকুক, যেটা হেলথ কেয়ার প্রোগ্রাম। আচ্ছা, এইটুকুনি কিনতে হবে। এইটুকু 2-4-5 ব্যাপার রয়েছে। টোটাল একটা হয়তো স্টেথো নেবে, একটা থার্মোমিটার নেবে, একটা বিপি অ্যাপারেটাস নেবে। ম্যাক্সিমাম আমরা সারা 3 বছরের জন্য 2,000 টাকা, 2,000 টাকা ম্যাক্সিমাম। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন যে এই অ্যাপারেটাসটা ওর ফিউচারে কাজে লাগবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই কোর্সটাতে যদি আমরা ভর্তি হতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের ভর্তি হওয়ার প্রসেস মানে কি আমি যে কোনো কেউ ভর্তি হতে পারবে? যে কোনো কেউ বলতে সায়েন্স ডিপার্টমেন্ট, আর্টস ডিপার্টমেন্ট, কমার্স, আমাদের যে ভোকেশনাল ডিপার্টমেন্ট গুলো রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা গ্রাজুয়েশন লেভেল পড়ার জন্য মেনলি 10+2 এখন পর্যন্ত যতটুকু নিয়ম হয়ে আছে 10+2 পাস করা থাকলে তারা এই ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেবল। তারপর যখন এই যেমন এখন বর্তমানে এইচএস এর রেজাল্ট হয়ে গেল, এরপরে সামনে কলেজে ভর্তির পোর্টাল গুলো খুলবে। গতবার যেমন ন্যাশনাল ভাবে খোলা হয়েছিল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটাই পোর্টাল ছিল। এবছর জানি না এখনো পর্যন্ত কি হবে, তবে মোস্ট প্রবাবলি কলেজ থেকে আলাদা আলাদা পোর্টাল ওপেন হবে। এবার সেক্ষেত্রে মানে আমাদের গোল্ড কলেজের, যদি গোল্ড কলেজের পোর্টালে হয় বা ধরুন আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কলেজে যে সিস্টেমে অ্যাডমিশন হচ্ছে সেম সিস্টেমে অ্যাডমিশন হচ্ছে, মানে তার ক্যান্ডিডেটকে মিনিমাম 10+2 মানে হায়ার সেকেন্ডারি পাস হয়ে আসতে হবে যে কোনো স্ট্রিমে। আচ্ছা, মানে কেউ যদি সায়েন্স থেকে না এসে আর্টস থেকে আসে, যদি কমার্স থেকে আসে আসতে পারে, সেক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই? না, কোনো ব্যারিয়ার নেই। আচ্ছা, আমাকে একটা আরেকটা জিনিস বলুন যে এই জিএনএম বা বিএসসি নার্সিং বা বিভোগ হেলথকেয়ার, এই তিনটের মধ্যে আমি যতটুকু ডিফারেন্স জানি, জিএনএম হচ্ছে ডিপ্লোমা কোর্স, এটা ডিগ্রি কোর্স না, মানে গ্র্যাজুয়েট না। বিএসসি নার্সিংটা ডিগ্রি কোর্স, মানে গ্র্যাজুয়েট। ঠিক সেমনি বিভোগ হেলথকেয়ারটাও ডিগ্রি কোর্স। আচ্ছা, এবার আমাকে কথা বলুন, যদি একটা ক্যান্ডিডেট হেলথ কেয়ার নিয়ে পড়াশোনা করলো, করার পরে সে চাইছে, সে কোনো কারণে এই সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে চাকরি করতে চাইছে না, সে চাইছে আমি পিএসসি দেবো, পাবলিক সার্ভিস কমিশন দেবো, বা আমি ইউপিএসসি দেবো, বা আমি আইএএস দেবো, বা আমি যে কোনো ক্লার্কশিপের পরীক্ষা দেবো, এসএসসি দেবো, স্টাফ সিলেকশন কমিশন দেবো, তো দিতে পারে, অবশ্যই দিতে পারে। বা ধরুন কেউ একটা ক্যান্ডিডেট হিস্ট্রি নিয়ে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, এইটার সঙ্গে সে যদি মনে করে স্কুল সার্ভিস কমিশনে হিস্ট্রি পাস কোর্সের পরীক্ষায় বসতে পারে। আচ্ছা, তাহলে এটা একদম অন্যান্য গ্র্যাজুয়েট গুলোর মধ্যে সেম নিয়ে, শুধুমাত্র হেলথ কেয়ারে অনার্স, যেটা আমরা আগে বলতাম সেটা এখন মেজর সাবজেক্ট হয়ে গেছে, হেলথ কেয়ার মেজর। ওকে ওকে ওকে। আচ্ছা, এই কোর্সটাতে তাহলে অ্যাডমিশনের জন্য কি করতে হবে? যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের যখন নোটিফিকেশন বেরোবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেই টাইমে গিয়ে অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই হেলথ কেয়ার বা বিভোগ এই কথাটা, মানে যেটাই ওখানে থাকবে সেটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ওকে ওকে ওকে। তারপরে মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং ডেট বেরোবে, সেই কাউন্সিলিং ডেটে গিয়ে পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে অ্যাডমিশন কমপ্লিট হবে। পেমেন্ট কি অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে সেই সময়? সেই সময় একটা সেমিস্টার ফিস। ওকে ওকে। আচ্ছা, এখানে কোনো এজ লিমিট আছে? মানে ধরুন একটা সাপোজ আমার বয়স এখন 39 বছর, আমি কি এখানে ভর্তি হতে পারি? 35 এজ লিমিট, 35 অবধি অ্যাডমিশন হতে পারে। আচ্ছা, 35 অবধি। আর কোনো এসসি এসটি ওবিসি দের জন্য কোনো বার আছে, সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই। মানে তাদের যখন আমরা যে আমাদের টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে, টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 72, তো সেই 72 অনুযায়ী আমাদের ডিভাইড করা রয়েছে। যেমন ওবিসি এ রয়েছে 7টা, ওবিসি যেরকম করে যেমন গভর্নমেন্টের যেমন রুলস আছে সেই অনুসারে, গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমাদের 72টা সিটকে ডিভাইড করা। এইখানে একটা প্রশ্ন আছে আমার, গভর্নমেন্টের যে রুলস বলছেন, মানে আপনি তো যা বলছেন সম্পূর্ণ অনুসারে সবটাই গভর্নমেন্ট রুলস অনুসারে চলবে, তাহলে অনেক কলেজে দেখা যায় যে কেউ কোনো ক্যান্ডিডেট বিএসসি কেমিস্ট্রি নিয়ে পড়ছে বা বিএসসি ফিজিক্স নিয়ে পড়ছে,
সে মাস গেলে একটা করে স্কলারশিপ পায় গভর্নমেন্ট থেকে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিভিন্ন স্কলারশিপ পায়, ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপ গুলো স্টুডেন্টরা পাবে, অবশ্যই পাবে। এই যে স্কলার পাবে, হ্যাঁ অবশ্যই, মানে তার ক্যান্ডিডেটটার কোর্স ফি হচ্ছে 15,000 টাকা। তাহলে সে স্কলারশিপে জেনারেলি আমি জানি 12,000 বা 14,000 বা 18,000 এরকম বিভিন্ন রকম পায়। আমাদের স্টুডেন্টরা বিগত দিনে 15,000 থেকে 12,000 থেকে 18,000 টাকা অবধি স্কলারশিপ পেয়েছে, এবং সে যেহেতু ওই কলেজের স্টুডেন্ট এবং একটা গভর্নমেন্ট কলেজে পড়ছে, ও নিজের কোর্স ফি জমা দিয়েছে, তার রিসিভ রয়েছে, সে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল, কোনো অসুবিধা নেই। তবে স্কলারশিপটা পাচ্ছে? হ্যাঁ অবশ্যই পাচ্ছে। বাহ, এটা তো মানে তোমরা তো ক্যান্ডিডেট কোর্স ফি অনেকটা কমে গেল, নিয়ম অনুযায়ী কমে গেল, 12,000 থেকে 18,000 টাকা স্কলারশিপ পেয়েই যাবে, পয়সা পেয়ে যাচ্ছে সরকারের কাছ থেকে। এটা তো একটা বিশাল বড় সুবিধা স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এই কোর্সটা করার পরে এই কোর্সটা আচ্ছা সপ্তাহে কি 6 দিনই ক্লাস হবে? হ্যাঁ, সপ্তাহে 7 দিনের মধ্যে সানডে অফ, বাকি 6 দিন ক্লাস হবে। আর যেমন গভর্নমেন্ট হলিডে বা গভর্নমেন্ট হলিডে কলেজ বন্ধ থাকে সেরকম। ওকে ওকে। আচ্ছা, এবার আমাকে বলুন যে আমরা জিএনএম করতে গেলে বা ডাক্তারি পড়তে গেলে এমবিবিএস বা বিএইচএমএস বা বিডিএস যাই করি না কেন, সেই ক্ষেত্রে আমাদের একটা ইন্টার্নশিপের ব্যাপার থাকে। তো এখানেও তো একটা পেশেন্ট রিলেটেড বিষয়, তো আমরা তো ওখানে আপনাদের কলেজে তো ওখানে কোনো পেশেন্টের প্র্যাকটিক্যাল জায়গাটা তো পাচ্ছি না, আমরা আসছে না, তো সেই জায়গায় আমরা ইন্টার্নশিপের কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, আমরা যখন স্টুডেন্টকে থিওরিটিক্যাল শেখাতে পারবো, এবার ওদের নিজেদের মধ্যে যতটুকু পারবো প্র্যাকটিক্যাল করাতে পারবো, কিন্তু এর থেকে বাইরে তো আমরা করতে পারছি না আমাদের কলেজে পেশেন্ট সোর্স না থাকার জন্য, যেহেতু এটা একটা জেনারেল কলেজ। তার জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নার্সিং হোম বা কিছু সময় আমরা মালদা মেডিকেল কলেজে তাদের ইন্টার্নশিপের জন্য 1 মান্থ 15 ডেজ জন্য আমরা তাদেরকে ইন্টার্নশিপে বিভিন্ন নার্সিং হোম বা মেডিকেল কলেজে পাঠাই। এবার তো সব আপনার যা যা প্রশ্ন মানে আমাদের সিলেবাস সংক্রান্ত, কোর্স সংক্রান্ত সবকিছু করবেন। এবার আমার একটা চূড়ান্ত প্রশ্ন আপনার কাছে, যে আলটিমেটলি আমরা জীবনে ভাতটা খাই, তার পিছনে কারণ হচ্ছে পেটটা যাতে ভরে। ঠিক ওই রকম এইখানে একটা করছে ক্যান্ডিডেটরা, কোর্সটা করে তার লাভটা কি, কেন করবে? আজকে ধরুন একটা ক্যান্ডিডেট বিএ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে বা বিএ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে, সে টার্গেট করে আমি ভবিষ্যতে একটা স্কুল মাস্টার হবো, বা আমি ভবিষ্যতে একটা এসএসসি দেবো, বা আমি ভবিষ্যতে একটা ক্লার্কশিপের পরীক্ষা দেবো। তো এই ক্ষেত্রে মানে আমার এই কোর্সটা ভবিষ্যৎ কি, কোর্সটা কমপ্লিট করার এই বিভক্ত হেলথ কেয়ার কোর্স কমপ্লিট করার পরে আমার সেই ক্যান্ডিডেটটা, আমার সেই স্টুডেন্টটা নিজে থেকে স্বাবলম্বী হতে পারবে। কিরকম, যে সে যখন বিভোগ হেলথ কেয়ার নিয়ে কমপ্লিট সার্টিফিকেট পেয়ে গেল, সাথে 6টা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিল প্রদত্ত 6টা সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেট গুলো সহায়তা এবং ইউনিভার্সিটি অফ বোরবঙ্গের যে ফাইনাল সার্টিফিকেট, গ্রাজুয়েশন পাস সার্টিফিকেট, এটা পাওয়ার পরে সে বিভিন্ন নার্সিং হোম বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এই সমস্ত জায়গাতে আমাদের কলেজের তরফ থেকে এবং ক্যাম্পাসিং এর ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, এবং সেই সমস্ত জায়গাতে তারাকে ইন্টারভিউ পাঠানো হয়, এবং ইন্টারভিউ ক্র্যাক করার পরে সেই সমস্ত জায়গাতে তারা জব অপরচুনিটি পায় এবং জব করে। বিগত দিনে আমাদের যে কজন স্টুডেন্ট বেরিয়েছে, আমার একটা প্রশ্ন আছে, এই কোর্সটা কবে থেকে শুরু হয়েছে আমাদের কলেজে? 2020 ডিউরিং কোভিড পিরিয়ড আমাদের কলেজে এটা রান। তাহলে আমাদের একটা ব্যাচ বেরিয়ে গেছে? অবশ্যই বেরিয়েছে। তাহলে সেই ব্যাচে কতজন স্টুডেন্ট ছিল? সেই ব্যাচে টোটাল আমাদের 16 জন স্টুডেন্ট ছিল। তার মধ্যে কেউ কি হায়ার স্টাডির জন্য গেছে? হায়ার স্টাডির জন্য মানে এমভোক বা অন্যান্য যে কোনো জিএনএম বা জিএনএম না, এমভোক বা বিএসসি নার্সিং বা অন্য কোনো? আমার 6 জন স্টুডেন্ট হায়ার স্টাডির জন্য গিয়েছে, বাকি আমার 10 জন স্টুডেন্ট আমার প্লেসমেন্ট। মানে 16 জনের মধ্যে যারা প্লেসমেন্ট নিতে ইচ্ছুক নয়, মানে হায়ার স্টাডিতে গেছে, তারা বাদ দিয়ে 10 জনই প্লেসড। 10 জনই প্লেসড। বাহ, বিগত বছরের যা রেকর্ড তাতে আমার 16 জনের মধ্যে, টোটাল 16 জন আমার পাস আউট হয়েছে, 16 জনের মধ্যে 6 জন বাদ দিয়ে 10 জন আমার প্লেসড। ওকে, এটা তো বিশাল বড় একটা অপরচুনিটি। তার মানে আমাদের এখানে কোর্সটা করানোই হচ্ছে চাকরি দেওয়ার জন্য? অবশ্যই, আমরা প্রথমেই বলে রাখছি এই কোর্সটা হচ্ছে চাকরিমুখী কোর্স, এবং বেরোনোর পরে সে বাই ক্রুড নিজের ক্যাপাবিলিটিতে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করি, কিভাবে একটা ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, কিভাবে তাদেরকে আরো
স্কিল হতে হবে, ট্যাক্টফুল হতে হবে, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা অবশ্যই দেখি। সেই সমস্ত কে দক্ষতাকে কাজে লাগিয়ে যখন একটা ইন্টারভিউ যায় আর ইন্টারভিউ ওরা ক্র্যাক করে এবং তারা সেই চাকরিটা পায়। পাবে না কেন? মানে ইন্টারভিউটা আপনারাই পাঠিয়ে দেন? হ্যাঁ, আমরা পাঠাই। এবং পাবে না কেন? একটা নার্সিং হোম বা একটা ডায়াগনস্টিক সেন্টার প্রথমে একটা নন স্কিল ছেলে মেয়ে নেই, নন স্কিল ছেলে মেয়েকে নিয়ে তারপর স্কিল করে, তারপরে তাদেরকে চাকরির সুবিধা করে। কিন্তু আমি যাকে পাঠাচ্ছি সে অলরেডি স্কিল, তাকে আমরা পড়াচ্ছি, তাকে আমরা যতটুকু পেরেছি প্র্যাকটিক্যাল করিয়েছি উইদাউট পেশেন্ট এক্সপোজারে, তারপরে তাকে ইন্টার্নশিপে পাঠিয়েছি। ডিউরিং ইন্টার্নশিপ পিরিয়ড সে যখন এতে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, হসপিটালে থাকছে, সেই মুহূর্তে বা নার্সিং হোমে থাকছে, তার একটা হিউজ পরিমাণ পেশেন্ট দেখার জন্য তাদের কি হচ্ছে, একটা ভালো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পাচ্ছে এবং সেই অভিজ্ঞতাটা যেদিন আপনার ইন্টারভিউ টেবিলে বসছে সেই ইন্টারভিউ টেবিলটা ওরা ক্র্যাক করে যাচ্ছে। অশেষ ধন্যবাদ ডক্টর আক্তার ইসলামকে। উনি আমাদের হেলথ কেয়ার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। অশেষ ধন্যবাদ। আর এছাড়াও এই কোর্সটা সংক্রান্ত বিষয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে যে কোনো মোমেন্টে আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম 9593700582 9593700582। ডাক্তারবাবু যদি আপনার নাম্বারটা একটু শেয়ার করেন, যদি আপনাকেও কোনো ক্যান্ডিডেট ফোন করতে পারে নাম্বারটা একটু বলে দেন আপনার নাম্বারটা। আমার নম্বর হচ্ছে 7001921022। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কলও করতে পারেন। আচ্ছা, যদি কোনো ক্যান্ডিডেট মনে করে আমি কলেজে গিয়ে বিষয়গুলো জানবো, অবশ্যই যে কোনো দিন গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে যে কোনো দিন কলেজ আওয়ারে আমাদের কলেজে আসতে পারে এবং আসার পরে আমরা ডিপার্টমেন্টে থাকবো, সেক্ষেত্রে আমাদের সঙ্গে এসে কথা বলতে পারে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।